নমস্কার বন্ধুরা, সকলকে জানাই আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেল লার্নিং ক্লাউড সায়েন্সে স্বাগত। এই চ্যানেলের মাধ্যমে আমি তোমাদের প্রধানত গণিত ও ভৌত বিজ্ঞান বিষয়গুলি আলোচনা করব। কালকে আমরা গত ক্লাসে আমরা ভৌত বিজ্ঞানের প্রথম অধ্যায় পরিবেশের জন্য ভাবনা শুরু করেছিলাম, যার মধ্যে কিছু আলোচনা হয়েছিল, যেমন পরিবেশ কি, পরিবেশের উপাদানগুলি কি কি, এবং পরিবেশের প্রধান উপাদানগুলির মধ্যে একটি বায়ুমণ্ডল, যার বিভিন্ন স্তরগুলি নিয়ে আলোচনা করেছিলাম এবং প্রতিটি স্তরের গঠন ও কাজ নিয়ে আলোচনা করেছিলাম। আজ যে জিনিসগুলো নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে, যদি আমরা পৃথিবী পৃষ্ঠ থেকে উপরের দিকে উঠি তাহলে উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা এবং চাপের কেমন পরিবর্তন হবে সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। ধরো এটা পৃথিবী, এখান থেকে তুমি উপরের দিকে উঠছো, অর্থাৎ তুমি সূর্যের দিকে যাচ্ছ। সূর্যকে আমি একটা উনুন ধরতে পারি, যেহেতু ওটা একটা অগ্নিপিণ্ড। তো উনুনের দিকে গেলে আমাদের উষ্ণতা বৃদ্ধি পাবে না কম হ্রাস পাবে? অবশ্যই বৃদ্ধি পাবে, কিন্তু এক্ষেত্রে সূর্যের তাপে পৃথিবীও কি হচ্ছে, উত্তপ্ত হচ্ছে। সূর্য থেকে বিকিরণ পদ্ধতিতে তাপ পৃথিবীতে আসে, তো সেই পদ্ধতিতে পৃথিবী কি হচ্ছে, উত্তপ্ত হচ্ছে। পৃথিবীর সাথে সাথে পৃথিবীর সংস্পর্শে থাকা বায়ুমণ্ডলও কি হচ্ছে, উত্তপ্ত হচ্ছে। তো পৃথিবীকেও আমরা একটা উনুন ধরতে পারি, যেরকম সূর্য একটা উনুন। তো এক্ষেত্রেও কি হচ্ছে, তাহলে পৃথিবী থেকে যদি উপরের দিকে উঠি তাহলে আমাদের উষ্ণতা কি হবে, হ্রাস পাবে। কতক্ষণ পর্যন্ত হ্রাস পেতে থাকবে? থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ার পর্যন্ত হ্রাস পেতে থাকবে, তারপর ধীরে ধীরে আবার বৃদ্ধি পেতে থাকবে। তো 1 কিলোমিটার যদি আমরা উপরে উঠি পৃথিবী পৃষ্ঠ থেকে, তাহলে আমাদের 1 কিলোমিটার উপরে উঠলে উষ্ণতা কত ডিগ্রি করে হ্রাস পাবে? 6.5 ডিগ্রি সেলসিয়াস করে হ্রাস পাবে। এই উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা হ্রাসকে কি বলা হয়? ল্যাপস রেট বলা হয়। আর অর্থাৎ 1 কিলোমিটার যদি তুমি উপরে ওঠো তাহলে 6.5 ডিগ্রি সেলসিয়াস করে উষ্ণতা কমতে থাকবে। এই হারটাকে কি বলা হয়? এই হারটাকে বলা হয় ল্যাপস রেট। এবং যদি উপরের দিকে উঠতে থাকো পৃথিবী পৃষ্ঠ থেকে, তাহলে বায়ুর ঘনত্ব বাড়বে না কমবে? বায়ুর ঘনত্ব কমবে, এবং ঘনত্ব কমার জন্য বায়ুর চাপও কি হবে? কমতে থাকবে। আমরা জানি ঘনত্বের সঙ্গে চাপের সরল সম্পর্ক, ক্লাস 9-এ পড়েছিলাম। ঘনত্বের সঙ্গে চাপের সরল সম্পর্ক P সমান H ডি জি। এই সম্পর্ক থেকে প্রেসারের সঙ্গে ডেনসিটি কোন সম্পর্ক? সরল সম্পর্ক। অর্থাৎ ঘনত্ব কমলে কি হবে? চাপও কমতে থাকবে। সুতরাং পৃথিবী থেকে যদি উপরের দিকে উঠতে থাকি, প্রতি 1 কিলোমিটার উপরে উঠলে চাপ কত করে কমতে থাকবে? 8.5 সেমি পারদস্তম্ভের সমান চাপ কমতে থাকবে। তাহলে 1 কিলোমিটার যদি উপরে উঠি, উষ্ণতাও কমবে, চাপও কমবে। উষ্ণতা কত কমবে? 6.5 ডিগ্রি সেলসিয়াস করে কমবে, এবং চাপ কত সেমি পারদস্তম্ভের চাপের সমান কমবে? 8.5 সেমি পারদস্তম্ভের চাপের সমান করে কমতে থাকবে। তোমাদের এই ধারণাটা ক্লিয়ার হলো? এবার আমরা আলোচনা করছি সমুদ্র বায়ু ও স্থলবায়ু। মাথায় রাখতে হবে, যেই দিক থেকে বায়ু প্রবাহিত হবে, অর্থাৎ এটা পৃথিবী, একদিকে ভাবলাম সমুদ্র আছে, একদিকে ভাবলাম স্থল আছে। তো যদি সমুদ্রের দিক থেকে বায়ু প্রবাহিত হয় সেটাকে বলবো সমুদ্র বায়ু, যদি স্থলের দিক থেকে বায়ু প্রবাহিত হয় সেটাকে বলবো স্থলবায়ু। তো সমুদ্র বায়ু কখন প্রবাহিত হয়? দিনের বেলায় সমুদ্র বায়ু প্রবাহিত হয়। কেন? কারণ দিনের বেলায় সূর্যের তাপে পৃথিবী এবং পৃথিবীর সংস্পর্শে থাকা বায়ুমণ্ডল কি হয়? উত্তপ্ত হয়। উত্তপ্তের জন্য এই বায়ুগুলো উষ্ণ ও হালকা হয়ে কি হয়? উপরের দিকে উঠে যায়। ফলে এই জায়গাটায় কি হয়? শূন্য স্থান বা নিম্নচাপের সৃষ্টি হয়। এই শূন্য স্থান পূরণের জন্য উচ্চচাপযুক্ত অঞ্চল থেকে ভারী ও শীতল বায়ু কি হয়? এদিকটাতে প্রবাহিত হয়। তো এই বায়ুটাকে কি বলবো আমরা? সমুদ্র বায়ু। অর্থাৎ দিনের বেলায় স্থলভাগ উত্তপ্ত হয়ে সেখানকার বায়ু উপরের দিকে উঠে গিয়ে যে নিম্নচাপের সৃষ্টি করে, তার ফলে উচ্চচাপযুক্ত সমুদ্র থেকে যে শীতল ও ভারী বায়ু স্থলভাগের দিকে প্রবাহিত হয় তাকে কি বলবো? তাকে বলবো সমুদ্র বায়ু। তাহলে তার অপোজিটটা, উল্টোটা কি হবে? স্থলবায়ু। তাহলে দিনের বেলায় যদি সমুদ্র বায়ু প্রবাহিত হয়, তাহলে রাত্রিবেলায় কোন বায়ু প্রবাহিত হবে? রাত্রিবেলায় প্রবাহিত হবে স্থলবায়ু। তাহলে রাত্রিবেলায় সমুদ্র থেকে দেখো জলের আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি। তো দিনের বেলায় যেরকম স্থল উত্তপ্ত হচ্ছে, ঠিক তেমনই সমুদ্র উত্তপ্ত হচ্ছে। কিন্তু ঠান্ডা হওয়ার ক্ষেত্রে স্থল তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাচ্ছে, কিন্তু জলের আপেক্ষিক তাপ বেশি থাকার কারণে সে ধীরে ধীরে ঠান্ডা হতে থাকে। তাই রাত্রিবেলায় সমুদ্রের থেকে স্থলভাগ তাড়াতাড়ি ঠান্ডা হয়।
তাহলে সমুদ্র ভাগটা কি থাকে, উষ্ণ থাকে। তাই সেখানকার বায়ু উষ্ণ ও হালকা হয়ে কি হয়, উপরে উঠে যায়, ফলে সেখানে নিম্নচাপের সৃষ্টি হয় এবং স্থলভাগের বাতাসটা কি হয়, ভারী এবং ঠান্ডা থাকে। তার জন্য সেখান থেকে স্থলভাগ থেকে কি হয়, এবার বাতাসটা সমুদ্রের দিকে প্রবাহিত হয়। তো স্থলভাগ থেকে প্রবাহিত হয় বলে এই বায়ুটার নাম কি, স্থলবায়ু। তাহলে কি জানলাম, স্থলবায়ু কাকে বলে? স্থলবায়ু হচ্ছে রাত্রেবেলায় স্থলভাগের বায়ু শীতল ও হালকা হয়ে উচ্চচাপের সৃষ্টি করে এবং সমুদ্রের বায়ু উষ্ণ ও হালকা হয়ে নিম্নচাপের সৃষ্টি করে। ফলে যে বায়ু স্থল থেকে সমুদ্রের দিকে প্রবাহিত হয় তাকে কি বলা হয়, তাকেই বলা হয় স্থল বায়ু। এবার ভাবো, একদিক দিয়ে সমুদ্র বায়ু প্রবাহিত হচ্ছে, একদিক দিয়ে স্থলবায়ু প্রবাহিত হচ্ছে, তারা এক জায়গাতে এসে সংঘর্ষ হবে। এই সংঘর্ষের ফলে সমুদ্রবায়ু ও স্থলবায়ুর সংঘর্ষের ফলে যে স্রোতের সৃষ্টি হয় তাকে কি বলা হয়, তাকেই বলা হয় পরিচলন স্রোত। সমুদ্রবায়ু ও স্থলবায়ুর সংঘর্ষের ফলে যে স্রোতের সৃষ্টি হয় তাকে কি বলা হয়, তাকে বলা হয় পরিচলন স্রোত। এই পরিচলন স্রোতকে কাজে লাগিয়ে একটা যন্ত্র আবিষ্কার করা হয়েছে। যন্ত্রটার নাম কি, হ্যারিকেন, যেটা গ্রামগঞ্জে ব্যবহার করা হয়। হ্যারিকেনে কি থাকে, নিচের দিকে তৈলবাতি থাকে যেখানে তেল রাখা হয়। তারপর একটা গোলাকার অংশ, তার মাঝখানে কি থাকে, একটা লোহার চাকতি। এই লোহার চাকতিতে কি থাকে, অনেকগুলো ছোট 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 ছিদ্র থাকে। এখানে শেখা জ্বালানো হয় আর চারপাশটাতে কি হয়, কাঁচ দিয়ে আবৃত করা হয়। এবার ভাবো, যে জায়গাটায় আগুনটা জ্বলছে সেই জায়গার বায়ুটা কি হবে, উত্তপ্ত হবে। উত্তপ্ত ও হালকা হয়ে কি হবে, উপরের দিকে উঠে যাবে। এবার যেহেতু এখানকার বায়ুটা উপরের দিকে উঠে গেছে, তাহলে এই জায়গাতে কিসের সৃষ্টি হয়েছে, শূন্যস্থানের সৃষ্টি হয়েছে। যদি বায়ু না থাকে তাহলে কি আগুন জ্বালানো সম্ভব? কারণ আমরা জানি অক্সিজেন কি করে, আগুন জ্বলতে সাহায্য করে। সুতরাং অক্সিজেন যদি না থাকে তাহলে সেই জায়গায় আগুন জ্বলবে না। তো এই জায়গায় যেহেতু শূন্যস্থানের সৃষ্টি হচ্ছে, এখানে ছিদ্রগুলো থাকার কারণে পার্শ্ববর্তী যে শীতল ও ভারী বায়ুগুলো আছে সেগুলো কি হচ্ছে, এই ছিদ্রের মাধ্যমে প্রবেশ করছে, যার ফলে এই জায়গাটায় বায়ু কখনো কি হচ্ছে না, শূন্য হচ্ছে না। যখনই এখান থেকে উষ্ণ ও হালকা বায়ুগুলো বেরিয়ে যাচ্ছে, ঠিক সেই সময়ই কি হচ্ছে, পার্শ্ব থেকে শীতল ও ভারী বায়ুগুলো এই ছিদ্রের মাধ্যমে প্রবেশ করছে। তাহলে পরিচলন স্রোতকে কাজে লাগিয়ে যে যন্ত্র আবিষ্কার করা হয়েছে তার নাম কি, তার নাম হচ্ছে হ্যারিকেন। এবার চলে আসো, ঝড় কিভাবে সৃষ্টি হয়। তো আমাদের মাথায় রাখতে হবে যে পৃথিবীর বিভিন্ন জায়গার উষ্ণতা কি হয়, বিভিন্ন রকম হয়। তো যেখানে উষ্ণতা বেশি সেখানে কি হবে, নিম্নচাপ, এবং যেখানে উষ্ণতা কম সেখানে কি হবে, উচ্চচাপ। তাহলে বায়ু সবসময় কি হবে, উচ্চচাপ থেকে নিম্নচাপযুক্ত অঞ্চলের দিকে প্রচন্ড বেগে অগ্রসর হবে। এর ফলে কিসের সৃষ্টি হয়, ঝড়ের সৃষ্টি হয়। তাহলে মাথায় রাখতে হবে যে উষ্ণতার তারতম্যের কারণে কোথাও কি হয়, কোথাও হয় উচ্চচাপ, আবার কোথাও কি হয়, নিম্নচাপ। এর ফলে উচ্চচাপযুক্ত অঞ্চল থেকে প্রচন্ড বেগে বায়ু নিম্নচাপযুক্ত অঞ্চলের দিকে প্রবাহিত হয়। এইভাবেই কিসের সৃষ্টি হয়, ঝড়ের সৃষ্টি হয়। ব্যাপারটা ক্লিয়ার হলো এতদূর পর্যন্ত? ঠিক আছে। তা আমরা কি কি পড়লাম এখানে, আমরা পড়লাম যে উচ্চতার সঙ্গে উষ্ণতা ও চাপের কিরূপ পরিবর্তন হয়। তো প্রতি 1 কিলোমিটার উপরে উঠলে উষ্ণতা ও চাপ কমতে থাকে 6.5 ডিগ্রি সেলসিয়াস এবং 8.5 সেমি পারদস্তম্ভের চাপের সমান। তারপর জানলাম সমুদ্রবায়ু কাকে বলে, স্থলবায়ু কাকে বলে, পরিচলন স্রোত কি, ঝড় কিভাবে সৃষ্টি হয়। এতদূর তোমাদের ধারণা ক্লিয়ার? এবার চলে আসো, প্রধান যে স্তরটা ছিল স্ট্র্যাটোস্ফিয়ারের ওজোন স্তর, যাকে বলা হয়েছিল কি, সৌরপর্দা। কেন সৌরপর্দা বলা হয়েছিল? কারণ কি, আগের ক্লাসে আমরা আলোচনা করেছি সৌরপর্দা বলা হয় কারণ সূর্য থেকে আগত অতিবেগুনি রশ্মিগুলোকে এই স্তরটা শোষণ করতে পারে, এই স্তরটা শোষণ করতে পারে বলে একে আমরা কি বলা হয়, বলি সৌরপর্দা বলি। তো এই ওজোন স্তরটা কি, ওজোন স্তর হচ্ছে, এর সংকেত কি, এর সংকেত হচ্ছে O3। দেখো এখানে কটা অক্সিজেন পরমাণু আছে, 3টে অক্সিজেন পরমাণু আছে। তাহলে স্ট্র্যাটোস্ফিয়ারে 3টে অক্সিজেন পরমাণু নিয়ে ওজোন গ্যাসের যে ঘন স্তর থাকে তাকে কি বলা হয়, ওজোন স্তর বলা হয়। এই ওজোন স্তরের ঘনত্ব মাপার জন্য একটা একক ব্যবহার করা হয়। এককটার নাম কি, এককটার নাম হচ্ছে ডপসন। বায়ুর ঘনত্ব বলুক বা ওজোন স্তরের ঘনত্ব বলুক, দুই ক্ষেত্রে আমরা যে এককটা ব্যবহার করি সেটা কি, সেটা হচ্ছে ডপসন। তো ওজোন স্তর সৃষ্টি হয় কি করে, তাহলে ওজোন স্তরের সংকেত আমরা কি দেখলাম, ওজোন স্তরের সংকেত দেখলাম O3। তো O3 যদি বলতে যাই তাহলে একটা অক্সিজেন অণু ও একটা অক্সিজেন পরমাণু যুক্ত হলে কি হবে, O3 তৈরি হবে। এই একটা অক্সিজেন পরমাণু পাচ্ছি কোথা থেকে আমরা, এই একটা অক্সিজেন অণুকে যদি আমরা ভাঙি
তাহলে কি হচ্ছে, দুটো অক্সিজেন পরমাণু তৈরি হচ্ছে। এই দুটো অক্সিজেন পরমাণুর মধ্যে একটা অক্সিজেন পরমাণু অক্সিজেন অণুর সাথে যুক্ত হয়ে কি তৈরি করে, ওজোন গ্যাস তৈরি করে। এবার প্রশ্ন আসবে যে অক্সিজেন অণু এমনি এমনি ভেঙে যাচ্ছে? না, এমনি এমনি ভাঙছে না। দেখো, সূর্য থেকে অতিবেগুনি রশ্মি আসছে, সেটা ওজোন স্তরে এসে শোষিত হচ্ছে। তার আগে পর্যন্ত অতিবেগুনি রশ্মি থাকছে। তো এই অতিবেগুনি রশ্মিগুলোর মধ্যে একটা কণা থাকে, যে কণাটার নাম কি ফোটন কণা। এই ফোটন কণাটার ক্ষমতা মানে ফোটন কণাটার জন্য কি হয়, অক্সিজেন অণুটা দুটো অক্সিজেন পরমাণুতে ভেঙে যায়। তো এই একটা অক্সিজেন পরমাণু নিচে স্ট্র্যাটোস্ফিয়ারে অবস্থিত অক্সিজেন অণুর সাথে যুক্ত হয়ে কি করে, ওজোন গ্যাস বা ওজোন স্তর তৈরি করে। বুঝতে পারলে? দেখো, অতিবেগুনি রশ্মির ফোটন কণা দ্বারা অক্সিজেন অণু দুটো অক্সিজেন পরমাণুতে ভেঙে যায়। এখানে সমীকরণটা দেওয়া আছে। উৎপন্ন একটা অক্সিজেন পরমাণু একটি অক্সিজেন অণুর সাথে যুক্ত হয়ে কি তৈরি করে, ওজোন স্তর সৃষ্টি করে। এবার ধীরে ধীরে ওজোন স্তরের ঘনত্বটা কি হচ্ছে, হ্রাস পেতে আছে। একে আমরা কি বলবো, ওজোন স্তরের ক্ষয় বলবো। কেন হ্রাস পেতে আছে ঘনত্বটা? এর দুটো কারণ বলতে পারি। একটা হচ্ছে প্রাকৃতিক কারণ, একটা হচ্ছে মনুষ্য সৃষ্ট কারণ। তো প্রাকৃতিক কারণটা অতটা গুরুত্বপূর্ণ নয় যতটা না মনুষ্য সৃষ্ট কারণ। মনুষ্য সৃষ্ট কারণটাই হচ্ছে বেশি কার্যকারী বা বলতে পারো কারণ হিসেবে ব্যাখ্যা করা যেতে পারে। দেখো, প্রথমের দিকে জেট প্লেন বা এরোপ্লেন যেগুলো ছিল সেগুলোর সংখ্যা ধীরে ধীরে অবশ্যই বেড়েছে কমার তুলনায়। তো এই জেট প্লেন গুলো থেকে এক ধরনের গ্যাস নির্গত হয়, নাম কি নাইট্রোজেন অক্সাইড। এই নাইট্রোজেন অক্সাইডটা কি করে, ওজোনের সঙ্গে ওজোন স্তরের সঙ্গে বিক্রিয়া করে বা ওজোন গ্যাসের সঙ্গে বিক্রিয়া করে ওজোন গ্যাসটাকে অক্সিজেন অণুতে বিভাজিত করে, অক্সিজেন অণুতে বিভাজিত করে এবং নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপন্ন করে। তো দেখো, ওজোন স্তর ধ্বংসে NOx এর ভূমিকা। নাইট্রোজেন মনোক্সাইডও হতে পারে, মানে একটা অক্সিজেন হতে পারে, নাইট্রোজেন ডাইঅক্সাইডও হতে পারে। তো আমরা এখানে নাইট্রোজেন মনোক্সাইডটা নিয়ে আলোচনা করব, যে কোনো একটা পরীক্ষাতে লিখলে হবে। দ্রুতগামী বিমান জেট প্লেন থেকে নির্গত নাইট্রোজেন অক্সাইডের পরিমাণ বৃদ্ধি পাওয়ার জন্য ওজোন স্তরে ব্যাপক ক্ষতি হচ্ছে। নাইট্রোজেন অক্সাইডটা দেখো ওজোন গ্যাসের সঙ্গে বিক্রিয়া করে নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং অক্সিজেন অণু উৎপন্ন করছে। এভাবে ওজোন স্তরের ঘনত্ব ধীরে ধীরে কি হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। কিন্তু সব থেকে যে গ্যাসটা গুরুত্ব সব থেকে বেশি, সেই গ্যাসটা কি, সেই গ্যাসটা হচ্ছে CFC। সেই গ্যাসটা কি, CFC, যার পুরো নাম জিজ্ঞেস করতে পারে। পুরো নাম কি? পুরো নাম হচ্ছে ক্লোরো ফ্লুরো কার্বন। তো ওজোন স্তর ধ্বংসে সিএফসির গুরুত্ব সবচেয়ে বেশি, ওই জন্য সিএফসি কে প্রধান ওজোন স্তর ধ্বংসকারী গ্যাসও বলা হয়। তো এই সিএফসি কিন্তু সক্রিয় নয়, এটা একটা নিষ্ক্রিয় গ্যাস, বিসিন গ্যাস বলে একে কি করা হয়, একে খাদ্য সংরক্ষণের কাজে ব্যবহার করা হয়। আমরা যেগুলো ফ্রিজ ইউজ করি বা এসি ইউজ করি সেগুলোই হচ্ছে সিএফসি উৎপাদনের জন্য প্রধান দায়ী। ঠিক আছে? তো দেখো, বায়ুতে এরা নিষ্ক্রিয়, বিষহীন, অদ্রাহ্য মানে জ্বলে না, স্থায়ী একটা যৌগ। অদ্রাহ্য হওয়ায় এদের জৈব দ্রাবক রূপে ব্যাপক হারে রেফ্রিজারেটর মানে তোমার ফ্রিজের পিছনে যেটা থাকে, বাতানুকূল যন্ত্র অর্থাৎ এসি, খাদ্যদ্রব্য সংরক্ষণের কাজে ব্যবহার করা হয়। সিএফসি থেকে এক ধরনের উৎপন্ন হয় সক্রিয় ক্লোরিন, যেটা কিন্তু ওজোন গ্যাসকে ভেঙে দেয়। তো এই সক্রিয় ক্লোরিনটা কি করে, ওজোন গ্যাসকে ভেঙে অক্সিজেন অণু সৃষ্টি করে। দেখো, Cl হচ্ছে সক্রিয় ক্লোরিন, সেটা ওজোনের সঙ্গে বিক্রিয়া করে কি করছে, ক্লোরিন মনোক্সাইড এবং অক্সিজেন অণু উৎপন্ন করছে। তো প্রধান ওজোন স্তর ধ্বংসকারী গ্যাসের নাম কি, প্রধান ওজোন স্তর ধ্বংসকারী গ্যাসের নাম হচ্ছে সিএফসি, যার পুরো নাম কি, যার পুরো নাম হচ্ছে ক্লোরোফ্লোরো কার্বন। এতদূর তোমাদের ধারণা ক্লিয়ার হলো? এবার চলে আসো, ধীরে ধীরে যদি ওজোন স্তর ক্ষয়তেই থাকে অর্থাৎ নষ্ট হতে থাকে তাহলে কি কি অসুবিধা হতে পারে, তো এর ক্ষতিকারক প্রভাবগুলো কি কি। তো প্রথমেই যে ক্ষতিকারক প্রভাব পড়বে সেটা কি, সেটা হচ্ছে যে যদি ওজোন স্তর না থাকে তাহলে সূর্য থেকে আগত অতিবেগুনি রশ্মি শোষিত হবে না, সেটা সরাসরি কি হবে, পৃথিবীতে প্রবেশ করবে। তাহলে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করার জন্য বায়ুমণ্ডলের উষ্ণতা কি হবে, ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকবে। আর উষ্ণতা যদি বৃদ্ধি পায় তাহলে মেরু অঞ্চলে যে বরফগুলো জমে আছে সেগুলো কি হবে, গলতে থাকবে, যার ফলে সমুদ্রের জলতলের উচ্চতা বাড়বে এবং স্থলভাগ সমুদ্রতলে
তলিয়ে যাবে। প্রথম যে প্রবলেমটা হলো, তাহলে মেরু অঞ্চলে বরফ ধীরে ধীরে কি হবে, গলতে থাকবে, যার ফলে সমুদ্রের জলের উচ্চতা বৃদ্ধি পেতে থাকবে এবং স্থলভাগ সমুদ্রের তলদেশে তলিয়ে যাবে। তারপর যদি সরাসরি সূর্যের অতিবেগুনি রশ্মি আমাদের মানুষের ত্বকে পড়ে, তাহলে কি হবে, ত্বক ক্যান্সার হবে, মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে, কিছু কিছু প্রাণীর বংশ বিস্তার করার ক্ষমতাও কমে যাবে, মানে প্রজনন ক্ষমতাও কমে যাবে। তাছাড়া সমুদ্রে থাকে এক ধরনের উদ্ভিদ, প্ল্যাঙ্কটন জাতীয় উদ্ভিদ, যারা কি হয়, সামুদ্রিক শৈবাল যেগুলো ক্ষতিকারক অণুজীব আছে সেগুলোকে ভক্ষণ করে এবং সমুদ্রকে ওই সব ক্ষতিকারক ব্যাকটেরিয়া হাত থেকে রক্ষা করে। তাহলে যদি ইউভি রশ্মিটা সরাসরি পৃথিবী পৃষ্ঠে প্রবেশ করে, তাহলে সমুদ্রে থাকা ওই সামুদ্রিক প্ল্যাঙ্কটন গুলো কি হবে, ক্ষতিগ্রস্ত হবে, কারণ প্ল্যাঙ্কটন উদ্ভিদগুলো ছোট ছোট টাইপের, তাহলে ওই উদ্ভিদগুলো কি হবে, ক্ষতিগ্রস্ত হবে। এছাড়া যদি সূর্যের অতিবেগুনি রশ্মি পৃথিবীতে সরাসরি পড়ে, তাহলে উদ্ভিদ সেটাকে সহ্য করতে পারবে না। উদ্ভিদের পাতায় উপস্থিত যে ক্লোরোফিল গুলো আছে সেগুলো নষ্ট হয়ে যাবে, যার ফলে উদ্ভিদে কি হবে, সালোক সংশ্লেষের হার কমবে, এবং সালোক সংশ্লেষের হার যদি কমে, তাহলে শস্য ফলনটাও কি হবে, কম পাবে, অর্থাৎ শস্য ফলনের হারও কি পাবে, হ্রাস পাবে। ঠিক আছে বন্ধুরা, আজকের জন্য এই পর্যন্ত। ওজোন স্তরের ক্ষতিকারক প্রভাব পর্যন্ত। কালকে আমরা ওজোন স্তরের ক্ষতিকারক প্রভাব থেকে উদ্ধারের উপায়গুলো জানবো পরবর্তী ক্লাসে। যদি ক্লাসটি ভালো লাগে ভিডিওটি শেয়ার করবে এবং আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।